বলে যেতে হবে। এবং এই অবস্থা আর আমরা যে আমাদের অনুরোধ সরকার এগুলো মান্যকারী, আমাদের দাবিগুলো এগুলোকে রূপায়িত করুক। মানুষের মধ্যে খুব প্রবাহিত হচ্ছে, আমরা প্রকাশ্যভাবে আমরা কিছু করতে পারছি না, কারণ এখন লকডাউন এতে আছে। কিন্তু তার মধ্যেও যেহেতু মানুষের আর ধৈর্যচ্যুতি করছে, তার জন্য আজকে সকালবেলা হরিগঙ্গা বসাক রোডে আমাদের এই তিনটি সংগঠন আমাদের দাবিগুলোকে বুকে ঝুলিয়ে দিয়ে আমরা রাস্তায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, যেন মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকারের দৃষ্টি আমাদের দাবিগুলোর প্রতি নিবদ্ধ হয় এবং রূপায়িত করে। যে ঘটনাগুলোকে সরকার সেরকমভাবে মোকাবেলা করা দরকার সেদিককে আমি দিচ্ছি। আমাদের রাজ্যের প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের রাজ্যের সরকার যেহেতু এখন এই এপিডেমিক অ্যাক্টে এই অ্যাক্টিভলি যারা জারি করা আছে বা এই সময়েতে সোশ্যাল মিক্সিং করলে পরে করোনা ছড়াবে, স্বাভাবিক আমাদের সবাইকেই সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার মানে দেশকে, জনগণকে, সবাইকে, ব্যক্তিগতভাবে সরকার মানে কেউ না, আমরা সবাই। কিন্তু এই জায়গায় যে ত্রিপুরা সরকার যে কতগুলো পদক্ষেপ দিচ্ছে, যে কিভাবে আমাদের লোকরা সমস্যা উদ্যোগ হচ্ছে, আমি মাইগ্রেন্ট লেবার বলছি, আমি বাইরে কথা বলছি, ত্রিপুরার মাইগ্রেন্টের কথা বলছি। আমাদের একজন মন্ত্রী ওদিন বাদে বাদেই খুব নাটকীয় ভঙ্গিতে বলেন একদম মানুষকে আকর্ষিত করার জন্য ত্রিপুরা রাজ্যের বাইরে ওনার হিসাব মতোই 26,000 পরিযায়ী, তার মধ্যে হয়তো কিছু ছাত্র থাকবে, বাইরে যারা কাজ করতে যাচ্ছে তারা থাকবে, তাদেরকে আসার জন্য তারা সরকারকে এই জানিয়েছেন, সরকার পোর্টাল করেছে, ভালো। কিন্তু এখনো তো অভিজ্ঞতাটা কি? আমি আজকে সকালে কথা বলছি, হয়তো আপনাদের কাছেও আমি বলছি, আপনাদের যদি কোনো সংবাদপত্রের প্রতিনিধির টেলিফোন নাম্বার থাকে তাদেরকেও ফোন করুন। আজকে সকালবেলা 1200-1300 ত্রিপুরা রাজ্যের এই শ্রমিক ব্যাঙ্গালোরে হাজির হয়েছে রেল লাইনে, এই রেল স্টেশনে। এখান থেকে তাদের SMS গেছে আজকে ট্রেন আসো, আর রেল স্টেশন যখন আসলো বলছে না ত্রিপুরা ট্রেন তো আজকে নেই। অসংখ্য ফোন আসছে, আমরা কোথায় যাব? যে বহু কষ্টে দাঁড় দেনা করে কোন রকমকে মালিককে বুঝিয়ে সুঝিয়ে ঘর ছেড়ে এসছে, এখন কোথায় আমরা গিয়ে ঢুকবো? আর এখানে যে পোর্টাল, এখানে ফোন করলে পরে ফোন তোলে না, সঠিক উত্তর পায় না। এটা শুধু ব্যাঙ্গালোরে যারা আছে তাদের অবস্থা না, চেন্নাইয়ে যারা আছে তাদের অবস্থা, দিল্লিতে যারা তাদের অবস্থা সর্বত্র। এখানে ত্রিপুরার যে এই ইটভাটাতে যারা কাজ করতে আসেন 30,000-এর মতো শ্রমিক আসে, তাছাড়াও কনস্ট্রাকশন কাজে আরো কয়েক হাজার লোক আসে। ইটভাটা তারা ঠিক শ্রমিকরা ঠিক সেরকম সমৃদ্ধ শ্রমিক না হলেও, যে ইডেন লেফটন গভর্নমেন্ট থাকার সময়তে আমাদের সেই তাদের জন্য উদ্যোগ থাকার কারণে যেহেতু তারা একসাথে আসে, একটা আইন আছে, এখন এই আইন এখনো বলবৎ আছে। এই শ্রমিকরা সিজনের পর ফেরত যাবে এবং তার জন্য সেই ইটভাটার মালিক তার সমস্ত খরচ দিয়ে খাওয়ার ব্যবস্থা করে লেবার ইন্সপেক্টরের সামনে বসে থাকতে হবে। আমাদের কাছে যা খবর, আজকে একটা কাগজেও এই খবরটা উঠেছে, ইটভাটা মালিকদেরকে তাদের পৌঁছানোর কথা, পৌঁছাতে হবে সে খরচ, এটা লেবার একটি ধরা আছে। যেহেতু লকডাউন হয়ে গেছে, তাদের পক্ষে গাড়ি ঘোড়া ম্যানেজ করা কঠিন, দেওয়া চলছে না। তাদের কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা ইটভাটা মালিকের কাছ থেকে সরকার নিয়ে চিফ মিনিস্টার তহবিলে ঢুকিয়েছে।
এখন নাম বলছেন যে না সরকার পাঠাচ্ছে। আরে বাবা, এটা তো তুমি ইনভার্টার মালিকদের, অর্থাৎ এটা ইনভার্টার মালিকদের না, তাদের শ্রমের টাকা তুমি পাঠাচ্ছ, বাড়তি তুমি সরকার খরচ করছো না। আর সেই জায়গাতে কি হচ্ছে, গতকাল একটা ট্রেন গেছে, একটা ট্রেন সর্বাধিক 1100 1150 তার সিট ক্যাপাসিটি দিতে পারে। এখন প্যান্ডেমিক অ্যাক্টে তুমি তার বেড়ে লোক দিতে পারো না, বরঞ্চ তার সাথে কম নেওয়া উচিত। সেখানে পোলট্রির মোরগ ঢোকানোর মতো করে গাদাগাদি করে ট্রেনে লোক পাঠিয়েছে। এদের খাওয়া দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি, আপনাদের পত্রপত্রিকা পিছনে রেখেছে। সরকার এই জায়গা থেকে আমরা দাবি জানাবো, হ্যাঁ ঠিক একসাথে রেল মন্ত্রকের পক্ষেও ত্রিপুরা রাজ্যের জন্য 50টা ট্রেন দিতে পারবেন আমরা জানি, কিন্তু বাইরের এই লোকদের এই হয়রানি বন্ধ করার জন্য রেল মন্ত্রকের সাথে আলোচনা করে সেরকম দায়িত্বশীল অফিসার, এরকম কিছু অফিসারের টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছেন, তারা যেদিন তাদের টেলিফোন নাম্বার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে তারপর দিন থেকে সুইচগুলো অফ করে রেখে দিয়েছে। নাম বলছি না অফিসারদের, আপনারা জানেন। বাইরের এই শ্রমিকরা কিভাবে আসবে, কবে আসবে? আমাদের সমর্থ, অর্থাৎ রেল কোয়ারেন্টাইন করতে হবে, সবটা মিলিয়ে করতে হবে। এটা করুন যাতে তাদের এই যে প্রবলেমের ইতি যাতে হয়, এরকম হয়রানি বন্ধ জানা হয়। দুই হলো, এখন অবধি পত্রপত্রিকা যা দেখেছি আপনাদের মাধ্যমে, চেন্নাই, ব্যাঙ্গালোর, তারপর হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, এখান থেকে আনার জন্য সরকার বলেছে, কিন্তু ত্রিপুরাজ্যের লোক তার বাইরেও কেরালাতে, গুজরাটে, হরিয়ানাতে, পাঞ্জাবে, মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আছে। তারাও কিভাবে আসবে, সরকার এই ব্যবস্থা গ্রহণ করবে। অথবা কি হবে, এদের টাকা পয়সা ফুরিয়ে যাবে, এখানকার বিভিন্ন সংস্থা এরা কিছু সাহায্য করছে, তাদের তো একটা সীমাবদ্ধতা আছে। আমাদের লোক এই মহামারী তো মারা যাচ্ছেই, তারপর এই অর্থনৈতিক ক্ষুধার প্রতিমারেতেও আরো বেশি সেখানে তাদের প্রাণ চলে যাবে। আমরা কি বললাম? আমরা বললাম এটা আরো বেশি পরিবার আছে। আপনি দেখুন গ্রামের মধ্যে পরিবারগুলো ভাগ হয়েছে, কাজে বিপিএল পরিবার ভাগ হওয়ার পরে এপিএল হয়ে গেছে। এখন সেই পরিবারগুলো বাছাই করুন, সেই পরিবারগুলোকে 50,000 হবে না 1 লক্ষ হবে, সবাইকে দেওয়ার ব্যবস্থা করুন। তালিকা, হ্যাঁ পঞ্চায়েত নির্বাচন হয়েছে, নির্বাচন হোক আর না হোক, পঞ্চায়েত হয়েছে। সেই সেক্রেটারি বললেন, আমাদের সরকারি মুখ্যমন্ত্রী তার বক্তৃতার মধ্যে বললেন যে আমরা পঞ্চায়েতের মাধ্যমে তৈরি করব। কিন্তু আমরা করতে পারবো না, আপনারা করবেন, আমরা করার জন্য দাবিও করছি না। কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা কি, তাদের একটা পঞ্চায়েতে আপনি যদি 50,000 লোক দেন, তাহলে প্রতি পঞ্চায়েতে 50-60 জনের বেশি হবে না। এই নামগুলো দয়া করে তালিকাটা প্রকাশ্য নোটিশ বোর্ডে দিয়ে দেবেন পঞ্চায়েতে এবং রেশন দোকানের সাথে, মানুষ যেন দেখতে পায় কে তারা। আমি নির্দিষ্ট করে বলছি, বিলোনিয়া শান্তির বাজারে সরকারি চাকরিজীবী 50,000-এর তালিকার মধ্যে আছে, এবং এমন ব্যক্তি আছেন যিনি নিজে দরখাস্ত করে বলেছেন, মাননীয় বিডিও সাহেব, আমি আপনার অধীনস্থ একজন অস্থায়ী পদে চাকরিরত, আমার নামে এই তালিকার মধ্যে আছে আমার পরিবারের নাম, আমার এই নামটা বাদ দিন, আমার বাবার নাম বাদ দিন। এমন লোক আছে। এই পরিস্থিতি প্রথমত করোনা মোকাবেলা, এটা একটা জায়গাতে আসতে হবে অবশ্যই। তার সাথে সাথে সরকারকে একটা গণতান্ত্রিক পরিবেশ, অর্থাৎ মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, কথা বলতে পারেন, রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করতে পারেন, এই পরিস্থিতি সৃষ্টি করা দরকার। কিন্তু সরকারের তরফ থেকে এই জাতীয় কোনো ধরনের ইয়ে পাওয়া যাচ্ছে না। প্রাণ বিলি করতে গিয়েও
সেখানে প্রাণঘাতী হামলা হচ্ছে, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মার খেতে হচ্ছে। এর মানেটা কি? এর মধ্যে শুধু ত্রাণকে, এই ত্রাণ বন্টন করাকে, এটাকে মানে বানচাল করা না, এটাকে ব্যাহত করা না। উদ্দেশ্য হলো আগামী দিন, এখন প্যান্ডেমিকের কারণে নির্বাচন স্থগিত করতে হলো, 3 মাস পরে হলেও করতে হবে, 4 মাসে করতে হবে। তাদের প্যান্ডেমিকের সময়তেও এমন একটা পরিবেশ তৈরি করে রাখো আগামী দিনেও, যাতে গত লোকসভা নির্বাচন যেরকম প্রশাসন হয়েছে, এরকম প্রশাসন করে ওই পঞ্চায়েতগুলোর মতো সব দখল করা যায়। আমরা এক তীব্র প্রতিবাদ করি। এটা যদি হয় তাহলে আমাদের দেশের মধ্যে অর্থনীতি তো শেষ, গণতন্ত্র শেষ হবে, কিছু থাকবে না মানুষের মানুষ। এখন তো বড় কাটছে, আমন লাগাবে, বড়টা বিক্রি করবে কোথায়? আমাকে কি প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি উৎপাদন খরচের 1.5 গুণ দাম, বিজেপির লিখিত নির্বাচনে প্রতিশ্রুতি, বিবেকানন্দ ময়দানে 2014 সালে নির্বাচনী বক্তৃতা, C2 প্লাস 50% উৎপাদন খরচের 1.5 গুণ, এখন FCA যেটা কিনছে তা তো না, এটা বুঝলো কি হিসাব? এখন কে কিনবে? আর এটা যদি আমি বিক্রি করতে না পারি, আমি কোথা থেকে গ্রামের কৃষক, আমি কি করে সার সংগ্রহ করব, বীজ সংগ্রহ করব, অন্যান্য কৃষি উৎপাদনের যে সামগ্রী সংগ্রহ করব? এই জন্যই আমরা বলছি অন্তত আগামী 2টা ফসল, আমরা ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারিকেও বলেছি, অন্তত 2টা ফসল আপনারা বীজ, সার, কীটনাশক, জলসেচ বিনা পয়সায় দিন, পর্যাপ্ত পরিমাণে দিন, কৃষকদের যা চাহিদা, এবং এই কৃষির কাজকে এসেনশিয়াল সার্ভিস, অত্যাবশ্যকীয় পরিষেবা হিসাবে আপনারা গণ্য করুন। আমরা 6 তারিখ জায়গা করেছিলাম, 11 তারিখ আমাদের দেশের কৃষিমন্ত্রী ঘোষণা করলেন যে হ্যাঁ, কৃষি অত্যাবশ্যকীয় সামগ্রী কৃষকরা কৃষিকাজ করবে লকডাউন থাকার পরেও, এবং BLW স্টোর ইত্যাদি পরিষেবা কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত ইত্যাদি থাকবে। আমরা যখন দেখা করলাম চিফ সেক্রেটারির সঙ্গে, তখনও বললেন চিফ সেক্রেটারি আমি তো নির্দেশ দিয়েছি, কিন্তু BLW স্টোরে তো সার নেই, বীজ নেই, কীটনাশক নেই, পাওয়ার টিলার নেই, কৃষকরা পাবে কোথায়? শহর থেকে এগুলো যাবে কি করে? বেসরকারি পুঁজি। এগুলো যদি কৃষকদের সহজলভ্য না করে এবং বিনে পয়সায় অন্তত 2টা ফসলের জন্য দেওয়া না হয়, তাহলে পরে কৃষকরা ফসল উৎপাদন সামনের সিজনে, সামনের মৌসুমে করতে পারবে না, এবং এতে সর্বশান্ত হয়ে যাবে আমাদের দেশের অর্থনীতি, এবং এই কৃষকরা আর চাষ করতে পারবে না। এমনিতেই কৃষকের ছেলেরা কৃষি কাজ করতে চায় না। এই যে পরিযায়ী শ্রমিক শুনছেন, তারা কৃষকের ছেলে দিয়ে দেয়, এখানে কাজ নেই, কৃষিতে কাজ করতে চায় না, লাভজনক না, চলে যাচ্ছে অন্যান্য জায়গাতে, এমনকি নিজের স্বচ্ছতা না। কাজেই আমাদের দাবি এটা করুন, এটা করলে পরে তাহলে পরে হবে, এবং তাহলে পরে আপনি সত্যিকারই ওই মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এবং রেশন কার্ড বন্ধ হয়েছে, আপনি গ্রামের মধ্যে এখন ব্যাংক, কৃষকরা ক্ষেত মজুররা কি ব্যাংকের সুযোগ পায়? নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আপনারাও কেউ রাগ করবেন আমার উপরে, চিট ফান্ড করবে, কত টাকা সোজা চক্রবৃদ্ধি সুদ, কত টাকা? 30 টাকা থেকে 40 টাকা। এর মধ্যে ত্রিপুরার যে এমন কোন গ্রাম নেই 3-4টা এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই সময় চাকরি বসেছে, ঘর ভেঙে নিচ্ছে, ঘরের টিপ খুলে নিচ্ছে। অর্থমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে কমলপুরে এই ধরনের কথা করতে। যাই হোক, আমি শুধু কথা বলবো যে এই যে ব্যাংক তো নেই, এখানে যাদের পয়সা আছে, রেশন দোকানের মালিক, তারা বন্ধ হয়ে আছে। পানিশিবল অফেন্স,
শাস্তিযোগ্য অপরাধ। কেন একজনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না? কমলপুরের মহকুমা শাসক নিজে স্বীকার করেছেন, হ্যাঁ আমি পেয়েছি। কেন একজনের জেল হবে না অন্তত, যে বন্দুক রাখলো? রেশন কার্ড থাকুক আর না থাকুক, পঞ্চায়েতের ভূমি রেজিস্ট্রারের নাম আছে এবং আধার কার্ড আছে, যতক্ষণ পর্যন্ত রেশন কার্ড দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে দিয়ে যায়। সবচেয়ে যে আক্রান্ত যদি দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আমরা সবাই স্বীকার করি। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে, সম্পদের দিক থেকে, সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু এই করোনা ভাইরাস আক্রমণে এখন বিপর্যস্ত, দিশেহারা। এত সম্পদ থাকার পরও, এত অর্থ থাকার পরও, এত বিশ্বত থাকার পরও, এত ক্ষমতা থাকার পর কেননা যে এই সম্পদকে সামাজিকীকরণ বা সামাজিকভাবে এটা বন্টন করা, সামাজিকভাবে এই সম্পদকে তার ব্যবহার করা, তার উদ্যোগ নাই। সবকিছুই সেখানে বেসরকারীকরণ, অর্থাৎ বিচ্ছিন্ন বেসরকারীকরণ, মানে যার তার ব্যক্তিগত স্বার্থ সেখানে বড় কথা, মুনাফা বড় কথা। তো আজকে যদি আমরা দেখি যে 20 লক্ষ কোটির প্যাকেজ, একটা টান দিয়ে বলছে 20 লাখ কোটি প্যাকেজ কি, এই জায়গায় সমাজের বৃহত্তর অংশ, যে কথাটা নারায়ণদা বলেন, কৃষকদের প্রাপ্তি নাই, খ্যাত মজুরদের প্রাপ্তি নাই, শ্রমিকদের প্রাপ্তি নাই, এবং হ্যাঁ কর্পোরেটদের প্রাপ্তি আছে। এবং সেই ক্ষেত্রেতেও সত্যিকারের এই যে বলা হচ্ছে জিডিপি 10%, আসলে সরকারের খরচটা কি আপনারাও শুনেছেন। সরকার তো ডাইরেক্ট কোনো খরচ করছে না, ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে করতে হবে। এগুলিকে অঙ্ক করে 20 লাখ একটা অঙ্ক ধরিয়ে দিচ্ছে। কি হবে? আমেরিকা এত সম্পদ, এত শক্তি থাকার পরে বেসামাল, আমাদের দেশের মধ্যে আগামী দিন কি ভয়ঙ্কর পরিস্থিতি যা আমরা লক্ষ্য করছি এখন, যে পরিযায়ী শ্রমিকরা 800 কিলোমিটার, 900 কিলোমিটার, 1000 কিলোমিটার প্রায় অনির্দিষ্ট ইয়ার উদ্দেশ্যে এই হাঁটা যাওয়ার মতো এটা করছে। সারা দেশকেও প্রায় এদিকে ফেলে দিচ্ছে আমাদের সবচেয়ে রকমের সহযোগিতা করতে রাজি। কিন্তু যে প্যান্ডেমিক এখন শুরু হয়েছে গোটা বিশ্বব্যাপী, এটা তো এক শ্রেণীর মানুষ লুটে নিচ্ছে গোটা বিশ্বকে, আমাদের দেশকে, আমাদের রাজ্যকেও। আমরা 3টি সংগঠন এই সম্পর্কে উদ্বিগ্ন। কি করতে হবে আমাদের? আমাদের দেশের মানুষকে আমরা কি করে রক্ষা করব? আমাদের বক্তব্য ভারত সরকারের কাছে জানানো হয়েছে। আমরা 3টি সংগঠনের তরফ থেকে লিখিতভাবে দেখা করে ত্রিপুরার মুখ্য সচিবের মাধ্যমে ত্রিপুরা সরকারকে 6 এপ্রিল আমরা দিয়েছি আমাদের কি প্রস্তাব এই করোনা প্যান্ডেমিককে মোকাবিলা করবার জন্য, স্বাস্থ্যসম্মত এবং অন্যান্য অর্থনৈতিক যে আক্রমণ, সে আক্রমণকে মোকাবিলা করার জন্য আমাদের যা প্রস্তাব, সে প্রস্তাব আমরা দিয়েছি। আমরা দেখছি যে এর মধ্যে সরকার কিছু ঘোষণা দিয়েছে, কিন্তু তা রূপায়িত হচ্ছে না। সরকার, রাজ্যের সরকারও তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা মতাদর্শ, তাকে ভিত্তি করেই অর্থনৈতিক নীতি গ্রহণ করে কর্পোরেট সেবা করা, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, সারা দেশের ক্ষেত্রে এখন হয়েছে ইতিমধ্যেই 9টা বিজেপি শাসিত রাজ্য
তারা লেবার অ্যাক্ট 3 বছরের জন্য সাসপেন্ড, 8 ঘন্টার জায়গাতে 12 ঘন্টা কাজ করতে হবে। এবং আমাদের সরকারও এটা নিয়ে শ্রমিক সংগঠনের কথা বলেছে, হয়তো তারাও করে ফেলবে, কেননা এখন শ্রমিক সংগঠন বা জনগণ, জনপ্রতিনিধি, বিরোধীরা রাস্তা নিয়ে প্রচার করতে পারবেন এই সুযোগ। তো এইভাবে এই প্যাকেজ ঘোষণা করতে গিয়েও মহাকাশ উন্মুক্ত করে দিচ্ছে, সমুদ্র উন্মুক্ত করে দিচ্ছে, খনি ছেড়ে দিচ্ছে, ব্যাংক তুলে দিচ্ছে। এটা তো দেশকে একেবারে দেউলিয়া করার এই কর্মসূচি, এটা করা যায় না। এবং ত্রিপুরা সরকারও সেই পথ ধরে আপনারা একটা দেখেছেন, যেখানে গত 2 বছরে কোনো নিয়োগ নাই, নতুন পদ সৃষ্টি করার সুযোগ নাই। এখানে এই সরকার 3000 শিক্ষা দপ্তরের পদ অবলম্বন করে দিল। 10,323 যাদের যেভাবেই হোক তাদেরকে সংবিধান সংশোধন করে পুনর্নিয়োগ করা হবে বলে এরা ক্ষমতায় এসছে। এবং দুর্ভাগ্যের এই লকডাউন চলাকালীন সময়েতে তাদের মেয়াদ শেষ হয়ে গেল, এটা নিয়ে কোনো কথাই বলতে চেষ্টা করছে না। আর তারা একটু প্রতিবাদ করলেই এদেরকে পুলিশ নিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে। কাজে এই বিষয়গুলো আমরা কৃষক ছাত্রদের কোনো মুক্তি আমরা রাখতে পারি না। এদের জন্য সরকার সহানুভূতির শুরু দিয়ে তারা দেখো। যারা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় সচিবালয় সিং মহাশয়, আমি নির্দিষ্ট করে বলতে পারি ওই সময়তে আমাদের রাজ্যে ভাত চুরি হতো, আর এখন ত্রিপুরাতে আবার ভাত চুরি হচ্ছে। স্বর্ণালঙ্কার বুঝি, টাকা পয়সা বুঝি, মানুষের বাড়িতে টাকাতে বুঝি, কোনো কিছু করলো না, শুধু ভাতগুলো খেয়ে চলে গেল। সংবাদ মাধ্যম, দেশের সরকার এগুলো নিয়ে কিছু করা হচ্ছে। নির্মলা সীতারামনজি যখন ওনার 3য় দফা প্রস্তাব উত্থাপন করলেন, তখন কৃষক এবং গ্রামীণ অর্থনীতি সম্পর্কে কয়েকটি কথা বললেন। শেষ দফায়ও একটা যুক্ত করলেন এমজিএন জায়গা। কি বললেন উনি বললেন যে 1 লক্ষ কোটি টাকা দেওয়া হবে বেসরকারি উদ্যোগপতিদের। কি জন্য? তারা কৃষকদের উৎপাদিত ফসল সংগ্রহ করবে, মজুত করবে এবং বাজারজাত করবে। তার মানে কি? তার মানে কৃষি উৎপাদন, বিপণন, উৎপাদনের পরে যে বিপণন সম্পূর্ণরূপে বেসরকারি করো সরকার একদম হাত গুটিয়ে দিচ্ছে। 2 মাস হতে চলছে, সম্ভবত 56 দিন কি 57 দিন লকডাউন চলছে। প্রধানমন্ত্রী, আমাদের দেশের সরকার অনেকদিন পরে গিয়ে একটা কর্মসূচি ঘোষণা করলে, প্যাকেজ ঘোষণা করলে, যেই প্যাকেজে প্রধানমন্ত্রী বললেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ আমার। এই প্যাকেজে এই লকডাউনের ফলে আমাদের দেশের যে উৎপাদন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে, শ্রমিক কাজ করতে পারছে না, কৃষক তার পণ্য উৎপাদন করতে পারছে না, বিক্রি করতে পারছে না, এইভাবে ছোট মাঝারি দোকানদার, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। এরকম যে অবস্থা তৈরি হয়েছে, স্বাভাবিক কারণেই এদেরকে রিলিফ দেওয়ার জন্য আমি 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ আমি দেব। আমাদের সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি সেটা উপস্থিত করবে। আমরা কালকে পর্যন্ত ওনার 4র্থ দফা ও সম্ভবত শেষ দফা, না এরপরে আবার দফা আনবেন তো জানি না, ওনার দিলেন। কি পেলাম তাতে? আমি প্রথমেই একটা কথা বলতে চাই, আত্মনির্ভর ভারতবর্ষ, বাই লোকাল, বি ভোকাল। এই কি প্যাকেজ?
কেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে? আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল ব্রিটিশরা, আমাদের দেশের শ্রমশক্তিকে লুট করছিল শেষের দিকে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে। এই জন্যই ভারতবাসী বিদ্রোহ করেছে। এই সময়টা ঠিক আছে প্যান্ডেমিকের জন্য, এরকম আরও কয়েকটা রাজ্যের মধ্যে যেমন কলকাতা কর্পোরেশন, পশ্চিমবাংলার আরও এরকম অনেক আরবান বডি, আসামের এই বিটিসি, এগুলি করা যায়নি। আমাদের এটা করা যায় না, আমরাও বলছি না দেখো। আমাদের কাছে বিভিন্ন মহল থেকে, এমনকি শাসক দলেরও কোনো কোনো অংশ থেকে এই প্রস্তাব এসেছিল যে আপনারা দাবি করুন যে সংবিধানে একটা প্রভিশন আছে যে কোনো এরকম বিশেষ কারণ যদি নির্বাচন না হতে পারে নির্ধারিত সময়তে, এটা 1 বছর এক্সটেনশন করে তার অনুযায়ী। আমরা বলছি না, আমরা বামপন্থীরা যে সাংবিধানিক যে এই কি বলে এখতিয়ারের বাইরে গিয়ে সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য 1 ঘন্টা 1 সেকেন্ড জন্য আমরা করবো না, করিনি। স্বাভাবিক সরকারকে সেখানে প্রশাসক নিয়োগ করতে হবে, তারা করেছেন। আমরা দেখেছি পত্রিকাতে যে কামেশ্বর রাও, প্রাক্তন মুখ্য সচিব, তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বা করেছেন। তা আমাদের আবেদন থাকবে, এই প্যান্ডেমিকের কারণে ত্রিপুরাজ্যে সরকারি বহু ঘোষণা ঠিক সেরকম ভাবে কার্যকরী না হওয়ার কারণে সারা দেশের সাথে সারা রাজ্যের তো আছেই, কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এই সংকটটা সবচেয়ে বেশি ঘনীভূত হয়েছে পাহাড়ি এলাকায়। রেশন কার্ড বন্ধক দেওয়া, আপনাদের কোনো কোনো চ্যানেলেই লাইভ দেখিয়েছেন, কোনো কোনো এই কেবল চ্যানেল, এটা সব কটা মহকুমাতে আছে। ব্যাখ্যা দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যিনি মুখপাত্র বলছেন, এটা কি করে সম্ভব? সেখানে খরচ করুন। আপনারা সম্ভবত জানেন যে গত মার্চ এবং এপ্রিলে আমাদের বাচ্চারা যে সমস্ত টিকা নেয়, ভ্যাকসিন সম্পন্ন, আগামী প্রজন্ম কি হবে বলুন? কয়জন মা হসপিটালে সন্তান জন্ম দিয়েছে মার্চ এপ্রিল মাসে? তার আগের বছরের হিসাব নেই, দেখবেন হসপিটালে আসছে। তার মানে স্বাস্থ্য পরিষেবা এই করোনা ভাইরাসের আক্রমণের পরে বিশেষ করে গ্রামে এবং শহরের বস্তি এলাকাগুলো একদম ন্যূনতম টিকাকরণ, এই সমস্ত যে পোলিও খাওয়া, তারপরে আয়রন ট্যাবলেট গর্ভবতী মাকে দেয় এবং সন্তান সম্ভব মাকে দেয় এবং পরবর্তী সময়ে তাকে সন্তান প্রসব করার জন্য নিয়ে আসে, এই যে ব্যবস্থা সম্পূর্ণ। আমরা অনুরোধ করব এইটা আপনারা পুনরায় করুন। আমরা 6 তারিখে চিঠি দিয়েই দেখা করেই আমরা ক্ষান্ত হই। আমরা 29 তারিখ আবার 3টি সংগঠন আমরা চিফ সেক্রেটারিকে অনুরোধ করেছি, আপনাদের সরকার যা বলেছে, আমরা যা বলেছি অতটুকু করেনি, যতটুকু বলেছে বাস্তবের মাটিতে তার 10% রূপায়িত হয়, 10%। এগুলো কেউ নোট করছে, 10% রূপায়িত হয়। 29 এপ্রিল আবার চিঠি দিয়ে বলেছে, উনি ব্যক্তিগতভাবে ওনাকে আমরা অপরাধী করছি, এটা সরকারের নীতির ব্যাপার। আমরা বলেছিলাম করোনাকে মোকাবিলা করার জন্য সবাইকে এক হয়ে চলতে হবে, রাজনৈতিক প্রতিহিংসা নয়। আমরা সহযোগিতা করতে রাজি। ত্রাণ বন্টন করবার অপরাধে গতকাল, এর আগের দিন খোয়াই, উদয়পুর, শান্তিবাজার, কালকে রাত্রে মণিপুরে কুশারঘাটে কয়েকটা বাড়িতে হামলা হলো। কি অপরাধ? তারা
সিপিএম এর টার্ম নিতে গিয়েছিল তাদের বাড়িগুলো ভাঙচুর করে দিয়েছে। রাজনৈতিক সংকীর্ণতা কোন জায়গায় গেলে পরে একটা ক্ষুধার্ত মানুষকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও এই কথাগুলো আসতে পারে। আমাদের তো সামর্থ্য খুবই কম, আমরা কি করে ত্রাণ দেবো, কোথায় দেবো, আমরা ত্রাণ দিতে পারবো। এবং সর্বশেষ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিষদ বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো আমার জমিটা পর্যন্ত এখন কর্পোরেটের হাতে দিয়ে দিচ্ছে। শেষ দিনের নির্মলাজির বক্তৃতা যে স্পেশাল ইকোনমিক জোন, আপনাদের মনে থাকবে ইউপিএ সরকারের প্রথম সরকারের সময়তে অনেক লড়াই করার পরে কতটুকু হয়েছে কি জমি, কৃষিযোগ্য জমি যেখানে ফসল উৎপাদন হয় সেই জমি অকৃষিতে বিক্রি করা যাবে না, সরকারের অনুমতি দিতে পারবে না বিশেষ কারণ ছাড়া। এই আইন কর্ণাটক, উত্তরপ্রদেশ ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংশোধন হয়ে এখন বলেছে যে ওই যে উদ্যোগপতি শিল্পপতি এরা প্রয়োজনে, তার মানে হচ্ছে কি জমি মাফিয়াদের কাছে জমিটাও চলে যাবে। কোথায় যায় দাঁড়াবো আমরা ভারতবাসী, আমরা এমন একটা দিকে দাঁড়াবো, অবস্থা দাঁড়াবো। এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্তকে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমাদের রাজ্যে দেখছি উপজাতি অংশের জুবিয়া যারা জুম চাষ করে। আমরা আমাদের চিফ সেক্রেটারিকে বলেছিলাম, মুখ্য সচিবকে, যে জুমের জন্য বীজ পাবে কোথায় ওরা বলো? এই এক মুঠ 1 কেজি 2 কেজি বীজ দাম দিয়ে দায়িত্ব খালাস, বীজ দাম দিলে পরে জুম হয়ে যাবে। এরপরে এখন তো এডিসিও নেই, বামফ্রন্ট পরিচালিত এডিসিও নেই, কে দেখবে এই জুমিয়াদের? এরা তো অভুক্ত হয়ে মরে যাবে, এরা তো এই রাজ্যে থাকবে না, যাযাবরের মতো আবার চলে যেতে হবে। ডিস্ট্রিক্টের কাকা তৈরি করবে, ওনার কাঁচামাল লাগবে, ওনার যন্ত্রপাতি লাগবে, তারপরে তো বাজার লাগবে। কোন বাজারে বিক্রি করবে? বাজারে যদি মানুষের হাতে পয়সা না থাকে তাহলে মানুষ কিনবে না। পারলে বিস্কিট কোম্পানি ছাঁটাই করেছে কি লকডাউনের জন্য, করোনা ভাইরাসের জন্য? কৃষির আজকের যে সংকট, সেই সংকট শুধুমাত্র করোনা ভাইরাস এর জন্য না। উদারীকরণের নীতি কৃষিতে চালু হওয়ার দিন থেকে কৃষির বিপর্যয় শুরু হয়েছে এবং সেই বিপর্যয়কে এখন একদম কৃষককে মুমূর্ষু অবস্থায় নিয়ে এসছে। এটাকে আমরা সবচেয়ে বেশি জোর দিতে চাইছি যে কৃষির মজুর মানে হলো এই অংশ সারা দেশেরও এবং আমাদের রাজ্যেরও যে প্রায় 80 থেকে 85% মানুষকে আমরা রিপ্রেজেন্ট করি। শুধু কৃষি ক্ষেত্রে বা কৃষক জমিয়াদের চাষের উৎপাদনের সমস্যা না, তার বাইরেও বহুবিধ সমস্যা এটা ছিল এবং এই অতিমারি এটাকে আরো বহুমুখী সমস্যা পরিণত করেছে। সে বিষয়েও যে আমাদের বক্তব্য রাখতে চাই। প্রথমত যে বিষয়গুলো এসছে তার ছোট্ট সংগ্রহ করতে চাই যে এই অতিমারি কোভিড-19 নিয়ে সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও একটা অভূতপূর্ব একটা সংকট, যা আমাদের চিন্তা ভাবনার পরিধির মধ্যে ছিল না, এরকম একটা হতে পারে। আমাদের অনেকের জীবদ্দশাতে এরকম একটা অর্থনৈতিক একটা এবং সব দিক থেকে করুণছবি দেখার সুযোগ অতীতে হয়নি, এটা হয়েছে। এটা আশা করা গেছিল এই জায়গায় আমাদের দেশের সরকার যে দল তার দলীয় যে রাজনৈতিক যে কেবল আদর্শ কর্মসূচি তার ঊর্ধ্বে উঠে একটা জাতীয় ভাবনা নিয়ে ঠিক সেরকম ভাবে সকলকে নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, কিন্তু সেই কর্মসূচি
যে সবাইকে উপকৃত করতে পারবে এরকম একটা হবে, এটা হয়নি, আপনারা শুনেছেন। আমি শুধু এটা বলার দারুণ আমি শুধু একটা উদাহরণ দিতে চাই আপনাদের সামনে। এই যে করোনা ভাইরাসের ফলে এখন যেভাবে সারা পৃথিবীব্যাপী তার সংক্রমণ, ওয়ার্ল্ডোমিটার নামে একটা এই ওয়েবসাইট, প্রতিদিনই তারা সারা পৃথিবীর কত মারা যাচ্ছে, কত সংক্রমিত হচ্ছে, কতজন সুস্থ হয়ে ফিরে যাচ্ছে তার হিসাব বের করছেন এখন টাইম টু টাইম। পূর্ণ ছেড়ে দেওয়া, এটাই কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত? কৃষকরা কি দাম পাবে? না প্রধানমন্ত্রী না অর্থমন্ত্রী একটিবার ঘোষণা করলেন না, উল্টো ঘোষণা করলেন কি জানেন? আমাদের দেশের যে প্রচলিত আইন এখন অব্দি চালু আছে, কৃষি বাণিজ্যের নিত্য প্রয়োজন জিনিস হিসেবে পরিগণিত এখন অব্দি আইনে দানাশস্য, ভোজ্য তেল, তৈলবীজ, ডাল, পেঁয়াজ, আলু। নির্মলা সীতারামনজি ক্যাটাগরিক্যালি, আমি ওনার বক্তৃতা থেকে লিখেছি, আপনারাও যদি কেউ আমাকে ভুল ধরে দিতে পারেন বা আমাদের বিরোধী দলের কেউ যদি ভুল ধরে যে সরকার পক্ষ থেকে, আমি সন্তুষ্ট হব, আমি শিখব। ক্যাটাগরিক্যালি এই কথাগুলো বলেছেন যে এগুলো অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ভারতবর্ষে প্রচলিত এগুলো আইনের মধ্যে আছে, এগুলোকে এখন সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করা হবে। তার মানে হচ্ছে এখন বেসরকারি মজুদ ভান্ডার, টাটকা বাজার আসবে। এই যে আপনার লকডাউনের সময় আগরতলা, কৃষক শুধু তার দাম পাবেন না তা নয়, যারা ভোক্তা তারাও অত্যধিক মূল্যে কিনতে হবে, এবং আমাদের উৎপাদিত সামগ্রী যারা তারা অন্নদাতা বলেন, তারা যেই খাদ্য সামগ্রী উৎপাদন করবে সেই খাদ্য সামগ্রী আন্তর্জাতিক বাজারে রপ্তানি করবে এবং তাদের চাহিদার সঙ্গে মিলে আমাদেরকে সেভাবে উৎপাদন করতে হবে। আমরা আমাদের চাহিদার সঙ্গে মিলে আমরা উৎপাদন করতে পারবো না। এখন যেটা আপনারা বড়াই করেন, সবাই বলছে, প্রধানমন্ত্রী বলছে আমাদের খাদ্য মজুদ ভান্ডার 7,70,00,000 মেট্রিক টন। তো আমরা এই দেশের কৃষকরা কি করে উৎপাদন করবে? আন্তর্জাতিক বাজারে যদি সমস্ত ব্যবসায়ীরা সমস্ত উৎপাদন সামগ্রী নিয়ে যায়। এরপরে দেখুন 3 নম্বর উনি বলছেন খাদ্য প্রক্রিয়াকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও উদ্যোগপতিকে দেওয়া হবে, 10,000 কোটি টাকা দেওয়া হবে। এত যে উদ্যোগপতি বলা হচ্ছে, আমি আপনাদের একটু সময় নিয়ে বলছি। যেমন ধরুন আমাদের এখানে যদি কোনো একটা উদ্যোগপতি এমন ভাবে, ত্রিপুরাতে আগরতলাতে তেমন ভাবে নেই, থাকলেও একজন যদি ধরুন 1,00,000 কোটি টাকা নিয়ে, এখানে জিতেন চৌধুরী অভাবের কারণে কার্ড বন্ধ দিতে হয়েছে ডিলারের কাছে, সেই জিতেন চৌধুরীকেই প্রত্যেক মাসে গিয়ে ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই ডিলারকে চাল দিয়ে আসতে হয়েছে। এরার পথে তিনি এক অপরপথ চালু দিয়ে করতে পারেন। আমাদের শাসক দলের কাছে অনুরোধ থাকবে, তারা এটা উপলব্ধি করুন পাহাড়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি। আগে কিছু কিছু এরকম পাহাড়ি অবয়ী মানুষ জঙ্গল থেকে ফল দিয়ে শরীর তরকারি ইত্যাদি তুলে তারা বিক্রি করে বাজারে উদর করতে করতেন। এখন লকডাউনের কারণে তারা আসতে পারেন না। তাদের অবস্থা আজকে কি? রাজ্যের মধ্যে কিছু লোক আমাদের এই লংথরাই ভ্যালি, গন্ডাছড়া, ওই বাংলাদেশের জঙ্গলে গিয়ে সেখানে এই বন্ধকে তুলতে হতো। আজকে সেখানে আর সেই যারা এগুলি কেনেন তারা যান না। এদের অবস্থা কি? রেগা হচ্ছে না। সরকার খুব ঘোষণা করলো, উপমুখ্যমন্ত্রী কোথায় গিয়ে জানি ছবি তুলে প্রচার দিলেন, আমি কোথায়? কাজে আমাদের অনুরোধ থাকবে
এই সরকার বেকারদেরও কাজ দিতে পারে না, এমনকি মন্ত্রিসভার শূন্যপদও পূরণ করতে পারেন না, মন্ত্রী খুব কম। তার মধ্যে কয়েকজন মন্ত্রী তো আছেন, অনুরোধ করব আগরতলায় বসে মহাকারণ থেকে শুধু দুদিন বাদে বাদেই সাংবাদিক সম্মেলন করে অনুরোধ করব তারা একটু যান। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, একদম মেশানো যাবে না। অন্তত ওই শামনু ব্লক, দশটা ব্লক, শিলাছড়ি ব্লক, এই দুর্গম ব্লককে গিয়ে একটু বসুন, প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধি নিয়ে কিভাবে এই প্রকল্পগুলো কাজকর্ম করছে আপনারা যদি একটু থাকেন তাহলে এগুলো একটু চাঙ্গা হবে। অথবা কি হবে, সমস্ত এই রিপোর্টগুলো আসছে ভালো ভালো ভালো, কিন্তু গ্রাউন্ডে অবস্থা শোচনীয়। আগামী দিন একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে, এটা এড়ানো দরকার। দাম, ডালের দাম, এই আইনের বলে যেগুলো সরকারের নিয়ন্ত্রণ। আর নির্মলা সীতারামনজি এখন এগুলোকে ছেড়ে দিচ্ছেন যে না, এগুলো এখন সরকারি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, এগুলো বেসরকারি পুঁজিপতিরা নিয়ন্ত্রণ করবে। এই কথাগুলো আমাদের মুদ্রা কথা হচ্ছে আমাদের দেশের জনগণের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা না খেতে পেয়ে মরে যাব, আমরা না উৎপাদন করতে পারবো, না খেতে পারবো। এইভাবে উদার অর্থনীতির বিরুদ্ধে, কৃষকদের পক্ষে, উদার অর্থনীতির পক্ষে কৃষকদের বিরুদ্ধে ভারত সরকার সরাসরি এই প্যাকেজগুলোর মধ্যে আক্রমণ এনেছে। কৃষকরা উৎপাদন করবে, আপনারা বলবেন অন্নদাতা কি করে উৎপাদন করবে? এই 5টা কি 4টা দিন উনি প্যাকেজ ঘোষণা করেছেন। কৃষকের উৎপাদন করবার যে সামগ্রিক দরকার, বীজ, জমি, বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি, জলসেচ, কেউ শুনেছেন? কেউ শুনবেন? এই লকডাউনের ফলে কোথায় পাবে? আমরা কি বলছিলাম, এই জন্য আমরা এই দাবিগুলো তুলছিলাম যে এইগুলো যদি না পায়, এগুলো ইতিমধ্যেই উদারীকরণ নীতির ফলে বেসরকারি পুঁজির হাতে গেছে। এখন এগুলো কি করে সংগ্রহ করবে কৃষকরা? জিতেন বাবু বলবেন। শুধু একথাই বলবো, দেখো গ্রামে ওরা ঘুমড়ে ঘুমড়ে কেঁদে মরছে, ওদের কথা বলবার কেউ নেই, বলছে না। আমাদের সংগঠন, 3টি সংগঠন, আমাদের দয়ার এই যে আপনার ব্যবসায়ীরা, উদ্যোগপতিরা, আমাদের ভাষায় এই উদ্যোগপতিদের দয়ার উপর নির্ভর করবে আমাদের ফসলের দাম পাবো কি না। লক্ষ্য করবেন ওনার এই প্যাকেজের মধ্যে কৃষকের ফসলের সর্বনিম্ন লাভজনক দাম বা সহায়ক দাম উনি একটি বারের জন্য উল্লেখ করলেন না। তাহলে কি এফসিআই থাকবে না? আর এফসিআই যদি থাকে, ধান আর গম কি দেবে? বাকি উৎপাদিত ফসল কে কিনবে? সরকার হাত গুটিয়ে নিল, সব ব্যবসায়ীদের হাতে তুলে দিল, গোটা কৃষি বিপণন ব্যবস্থা ব্যবসায়ীর হাতে চলে গেল। কৃষকের চোখে জল। উনি দ্বিতীয় ঘোষণা করলেন, বেসরকারি সংস্থা কৃষির যে বিভিন্ন বিষয়গুলো লাগে, হিমঘর, মজুদ ভান্ডার, এগুলো এখন বেসরকারি সংস্থা করবে এবং এই বেসরকারি সংস্থাগুলো কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে নিয়ে যাবে, দেশীয় বাজারে নিয়ে যাবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সর্বদলীয় মিটিং করেছে, রাজ্য সরকার বলে করেছে, ত্রিপুরা সরকার করেছে। কেননা এই সময়তে ঐক্যবদ্ধভাবে এটা